আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতির মাঝেও কেন হামলা চালাচ্ছে ইসরায়েল? ভেনেজুয়েলায় আবারও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় আদাসন কমপ্লেক্স বানানোর পরিকল্পনা আরব আমিরাতের। টনি ব্লেয়ারের অস্বাভাবিক আয় নিয়ে এপস্টিন ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর আলাপের অডিও প্রকাশ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এই যুদ্ধবিরতির সংজ্ঞাটি যেন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সীমিত আকারে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তখনও কেন ইসরায়েল তাদের বিশেষ অভিযানগুলো চালিয়ে যাচ্ছে? আসলে এর পেছনে বেশ কিছু কৌশলগত এবং রাজনৈতিক কারণ রয়েছে, যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। সমর বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে কোনো পক্ষই তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি কমিয়ে ফেলতে চায় না, বরং তারা প্রিএমটিভ স্ট্রাইক বা প্রতিরোধমূলক হামলার মাধ্যমে নিজেদের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে চায়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো বিশেষ ভূখণ্ড দখল নয়, বরং নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তু বা অপারেশনাল সক্ষমতা ধ্বংস করতেই এই হামলাগুলো পরিচালনা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ময়দানে আধিপত্য বজায় রাখা এবং প্রতিপক্ষকে আলোচনার টেবিলে চাপে রাখার একটি কৌশল হিসেবেই এই ধরনের কার্যক্রম চালানো হয়। সাধারণ মানুষ যখন দেখছেন একদিকে শান্তির বার্তা আসছে আর অন্যদিকে ড্রোন বা মিসাইল হামলার খবর মিলছে, তখন জনমনে এক ধরনের দ্বিধা তৈরি হওয়া স্বাভাবিক। আপনাদের কি মনে হয়, এই ধরনের দ্বিমুখী আচরণ কি আসলেই কোনো দীর্ঘমেয়াদী শান্তিতে পৌঁছাতে সাহায্য করবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এছাড়া আমরা যদি আঞ্চলিক রাজনীতির দিকে তাকাই, তবে দেখব যে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত এবং গাজা উভয় দিকেই একই সাথে নজর রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা দাবি করে যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে প্রতিপক্ষ যাতে পুনরায় সংগঠিত হতে না পারে, সেজন্যই তারা সীমিত পরিসরে এই অভিযানগুলো চালাচ্ছে। তবে এই ধরনের হামলায় বেসামরিক মানুষের জানমালের যে ক্ষতি হচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার আহ্বান জানাচ্ছে যেন কোনো অবস্থাতেই মানবিক সহায়তা পৌঁছানোর পথ বাধাগ্রস্ত না হয়। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। পরবর্তী আপডেট মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও অনেক গভীর, কারণ এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে সাপ্লাই চেইন পর্যন্ত ব্যাহত হচ্ছে। অনেক দেশের সরকার এখন বাধ্য হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করতে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত দাবি করছে যে তারা শুধুমাত্র নির্দিষ্ট ইন্টেলিজেন্সের ভিত্তিতেই লক্ষ্যবস্তু নির্ধারণ করে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বলছে ভিন্ন কথা। অনেক সময় দেখা যায় আবাসিক এলাকার কাছাকাছি এই ধরনের হামলা হওয়ার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরেই এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও সামরিক অভিযানের যে গুঞ্জন উঠেছে, তা বৈশ্বিক ভূ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করছেন যে দক্ষিণ আমেরিকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সামরিক শক্তির প্রদর্শন বা বিশেষ অপারেশন প্রয়োজন হতে পারে। অন্যদিকে কারাকাস এই সম্ভাবনাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে। যদি আমরা প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তবে দেখব যে ভেনেজুয়েলার বিশাল খনিজ সম্পদ এবং তেলের ভাণ্ডার সবসময়ই বিশ্বের শক্তিশালী দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। যুক্তরাষ্ট্র এর আগে অনেকবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দেশটির অর্থনীতিকে চাপে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। এখন যখন সামরিক অভিযানের কথা শোনা যাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি আসলেই পেন্টাগন কোনো পরিকল্পনা হাতে নিয়েছে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার বলে আসছেন যে তাদের সেনাবাহিনী যে কোনো আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত, কিন্তু আধুনিক যুদ্ধকৌশল এবং প্রযুক্তির বিচারে যুক্তরাষ্ট্রের সক্ষমতা অনেক বেশি উন্নত। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। সামরিক অভিযানের কথা শুনলে আমরা সাধারণত বড় ধরনের যুদ্ধের কথা ভাবি, কিন্তু বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক বা গোয়েন্দা ভিত্তিক অপারেশনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য হাসিল করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং রাশিয়ার সাথে ভেনেজুয়েলার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রকে কিছুটা ভাবিয়ে তুলছে। তাই তারা তাদের পেছনের আঙিনায় নিজেদের প্রভাব পুনরায় প্রতিষ্ঠার জন্য সামরিক বিকল্পগুলো খোলা রাখছে। তবে এই ধরনের অভিযানে বড় ঝুঁকি হল শরণার্থী সংকট। যদি ভেনেজুয়েলায় কোনো ধরনের বড় সংঘাত শুরু হয়, তবে লাখ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হবে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় ভেনেজুয়েলার সাধারণ মানুষ এমনিতেই চরম মুদ্রাস্ফীতি এবং খাদ্য সংকটে ভুগছে। সেখানে নতুন কোনো সংঘাত তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক গত কয়েক দশক ধরে কেবল বৈরিতার চাদরে ঢাকা থাকলেও সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য নতুন আশার আলো দেখাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে বর্তমানে ওয়াশিংটনের সাথে আলোচনার পরিবেশ আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক এবং গঠনমূলক। এই পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যার মধ্যে প্রধান হল মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কমানোর তাগিদ এবং পরমাণু চুক্তি নিয়ে নতুন করে ভাবনা। ইরানের ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞার ফলে তাদের অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই তেহরান চাচ্ছে সম্মানজনক উপায়ে একটি চুক্তিতে পৌঁছতে, যাতে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অন্যদিকে জো বাইডেন প্রশাসনও চাচ্ছে নির্বাচনের আগে পররাষ্ট্রনীতিতে বড় কোনো সাফল্য দেখাতে। এই আলোচনার প্রক্রিয়াটি মোটেও সহজ নয়, কারণ এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ। বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশগুলো এই আলোচনার গতি প্রকৃতির ওপর কড়া নজর রাখছে। আপনারা যারা ইরান মার্কিন সম্পর্ক নিয়ে আগ্রহী, তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন যে সরাসরি আলোচনার পরিবর্তে বর্তমানে ওমান বা কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। এই ধরনের ডিপ্লোমাসি বা কূটনীতিকে বলা হয় ব্যাক চ্যানেল ডিপ্লোমাসি। যখন প্রকাশ্যে দুই দেশের নেতারা একে অপরের সমালোচনা করেন, পর্দার আড়ালে তখন অনেক সময় সমঝোতার পথ তৈরি হয়। ইরানের বর্তমান সরকার কিছুটা নমনীয় দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে হলে এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনার পরিবেশ ইতিবাচক হওয়ার অর্থ এই নয় যে কালই কোনো চুক্তি হয়ে যাবে, বরং এর অর্থ হল দুই পক্ষই এখন কথা বলতে রাজি। এর আগে ট্রাম্প প্রশাসনের সময় যখন পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়েছিল, তখন থেকে দুই দেশের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল তা ভাঙার কাজ শুরু হয়েছে। গাজার বর্তমান ধ্বংসস্তূপের মাঝে মানবিকতার এক নতুন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর পাওয়া যাচ্ছে যে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য আধুনিক এবং মানসম্মত আবাসন কমপ্লেক্স বা হাউজিং প্রজেক্ট তৈরির একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে আমিরাত সরকার। গাজায় সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে গত কয়েক মাসের অব্যাহত হামলায় গাজার অধিকাংশ অবকাঠামো এবং বসতবাড়ি মাটির সাথে মিশে গেছে। এই অবস্থায় সেখানকার মানুষ তাঁবু বা অস্থায়ী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। আরব আমিরাত চাচ্ছে কেবল ত্রাণ সহায়তা নয়, বরং স্থায়ীভাবে মানুষের বসবাসের ব্যবস্থা করতে। এই পরিকল্পনায় আধুনিক অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল এবং খেলার মাঠ অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এটি কেবল একটি নির্মাণ কাজ নয়, বরং ধ্বংস হয়ে যাওয়া একটি জনপদের মানুষের মনে আশার আলো জ্বালানোর একটি প্রয়াস। এই নিউজটি যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আরব আমিরাত সবসময়ই ফিলিস্তিন ইস্যুতে মানবিক সহায়তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তবে এই প্রকল্প বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে অনেক সময় সিমেন্ট বা রড প্রবেশ করতে দেয় না। তবে আমিরাত সরকার আন্তর্জাতিক মহলের সাথে আলাপ আলোচনা করছে, যাতে একটি সেফ করিডর বা নিরাপদ পথের মাধ্যমে এই নির্মাণ কাজ পরিচালনা করা যায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই এই হাউজিং সোসাইটিগুলো তৈরি করা হবে। বিশ্লেষকরা মনে করছেন এই উদ্যোগের মাধ্যমে আমিরাত মধ্যপ্রাচ্যে তাদের নেতৃত্বের জায়গাটি আরও শক্ত করতে চায় এবং একই সাথে গাজার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চায়। এটি একটি বিশাল বাজেটের প্রকল্প হতে যাচ্ছে এবং এতে আরবের অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যুক্ত হতে পারে। গাজার আবাসন সংকট নিরসনে অন্যান্য আরব দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।